আজকে গল্পের নাম হচ্ছে ব্যোমকেশ বক্সীর গোয়েন্দাগিরি। লেখক হচ্ছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। টেবিলের ওপর পা তুলিয়া ব্যোমকেশ পা নাচাইতেছিল। খোলা সংবাদপত্রটি তাহার কোলের ওপর বিস্তৃত। আজিকার এই ধরাশ্রাবী ধূসর দিনটি এইভাবে কাটিবে ভাবিতে ভাবিতে বিমর্ষ হইয়া পড়িতেছিলাম। ব্যোমকেশ কাগজে মুগ্ধ, তাহার পা স্বেচ্ছাকৃত নাচিয়া চলিয়াছে। আমি নীরবে সিগারেট টানিয়া চলিয়াছি। কাহারও মুখে কথা নাই। কথা বলার অভ্যাস যে ক্রমে ছুটিতে যাইতেছে, কিন্তু চুপ করিয়া দুজনে কাহা তক বসিয়া থাকা যায়। অবশেষে যাই হোক কিছু বলিবার উদ্দেশ্যেই বলিলাম, খবর কিছু আছে? ব্যোমকেশ চোখ না তুলিয়া বলিল, খবর গুরুতর। দুজন দাগী আসামি সম্প্রতি মুক্তি লাভ করেছে। একটু আশান্বিত হইয়া জিজ্ঞাসা করিলাম, কে তারা? একজন হচ্ছে শরৎচন্দ্রের চরিত্রহীন, তিনি মুক্তি লাভ করেছেন বিচিত্রা নামক টকি হাউসে। আর একজনের নাম শ্রীযুক্ত রমানাথ নিয়োগী, ইনি মুক্তি লাভ করেছেন আলিপুর জেল থেকে। 10 দিনের পুরনো খবর, তাই আজ কালকেতু দয়া করে জানিয়েছেন বলিয়া সে ক্রুদ্ধ হতাশ ভঙ্গিতে কাগজখানি ফেলিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। ব্যোমকেশ বলিল, নিয়োগী মহাশয় নিতান্ত অপরিচিত নন। কয়েক বছরে আগে তার নাম খবরের কাগজে খুব বড় অক্ষরেই ছাপা হয়েছিল। তার নজর কিছু উঁচু, মারিত গণ্ডার, লুটিত ভাণ্ডার। বুদ্ধিও যেমন অসাধারণ, সাহসও তেমনি অসীম। ব্যোমকেশ সখেত দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। আজকাল আর এরকম লোক পাওয়া যায় না। বলিলাম, দেশের দুর্ভাগ্য সন্দেহ নেই, কিন্তু তার নাম বড় বড় অক্ষরে খবরের কাগজে উঠেছিল কেন? কারণ শেষ পর্যন্ত তিনি ধরা পড়ে গিয়েছিলেন এবং প্রকাশ্য আদালতে তার বিচার হয়েছিল। টেবিলের ওপর সিগারেটের টিন রাখা ছিল। একটা সিগারেট তুলিয়া লইয়া ব্যোমকেশ যত্ন সহকারে ধরাইল। তারপর আবার চেয়ারে বসিয়া বলিল, 10 বছর হয়ে গেল, কিন্তু এখনও ঘটনাগুলো বেশ মনে আছে। তখন আমি সবেমাত্র এ কাজ আরম্ভ করেছি, তোমার সঙ্গে দেখা হবার আগে। ব্যোমকেশ বলিল, গল্প কিছু নেই, তবে ব্যাপারটা আমার কাছে একটা কারণে রহস্যময় হয়ে আছে। পুলিশ খেটেছিল খুব এবং বাহাদুরিও দেখিয়েছিল অনেক, কিন্তু আসল জিনিসটি উদ্ধার করতে পারেনি। আসল জিনিসটি কি? তবে বলি, শোনো। সে সময় কলকাতা শহরে হঠাৎ জহরত চুরির খুব ধুম পড়ে গিয়েছিল। আজ জওহরলাল হীরালালের দোকানে চুরি হচ্ছে, কাল দত্ত কোম্পানির দোকানে চুরি হচ্ছে, এই রকম ব্যাপার। দিন 15-র মধ্যে 5খানা বড় বড় দোকান থেকে প্রায় 3-4 লক্ষ টাকার হীরা জহরত লোপাট হয়ে গেল। পুলিশ সজোরে তদন্ত লাগিয়ে দিল। তারপর একদিন মহারাজা রমেন্দ্র সিংহের বাড়িতে চুরি হলো। মহারাজা রমেন্দ্র সিংহের পরিচয় দিয়ে তোমায় অপমান করব না। বাঙালির মধ্যে তার নাম না জানে এমন লোক কমই আছে। যেমন ধনী তেমনি ধার্মিক। তার মতো সহৃদয় দয়ালু লোক আজকালকার দিনে বড় একটা দেখা যায় না। সম্প্রতি তিনি একটু বিপদে জড়িয়ে পড়েছিলেন, কিন্তু সে থাক। ভালো ভালো জহরত সংগ্রহ করা তার একটা শখ ছিল। বাড়িতে দোতলার একটা ঘরে তার সংগৃহীত জহরতগুলোর কাঁচের শোকেসে সাজানো থাকত। সতর্কতার অভাব ছিল না। সেপাই, শান্তি, চৌকিদার অষ্টপ্রহর পাহারা দিত। কিন্তু তবু একদিন রাত্রিবেলা চোর ঢুকে 2জন চৌকিদারকে অজ্ঞান করে তার কয়েকটা দামি জহরত নিয়ে পালালো। মহারাজের সংগ্রহে একটা রক্তমুখী নীলা ছিল, সেটা তার অত্যন্ত প্রিয়। নীলাটাকে মহারাজা নিজের ভাগ্যলক্ষ্মী মনে করতেন, সর্বদা আঙুলে পরে থাকতেন। কিন্তু কিছুদিন আগে সেটা আংটিতে আলগা হয়ে গিয়েছিল বলে খুলে রেখেছিলেন। ইচ্ছে ছিল স্যাকরা ডাকিয়ে মেরামত করিয়ে আবার পরবেন। চোর
নীলাটাও নিয়ে গিয়েছিল। নীলা সম্বন্ধে তুমি কিছু জানো কি না বলতে পারি না। নীলা জিনিসটা হিরে, তবে নীল হিরে। অন্যান্য হীরের মতো কিন্তু কেবল ওজনের ওপরই দাম হয় না, অধিকাংশ সময়, অন্তত আমাদের দেশে, নীলার দাম ধার্য হয় এর দৈব শক্তির ওপর। নীলা হচ্ছে শনি গ্রহের পাথর। এমন অনেক শোনা গেছে যে পয়মন্ত নীলা ধারণ করে কেউ কোটিপতি হয়ে গেছে, আবার কেউ রাজা থেকে ফকির হয়ে গেছে। নীলার প্রভাব কখনো শুভ, কখনো ঘোর অশুভ। 5 রতি ওজনের একটা নীলার জন্য আমি একজন মারওয়াড়িকে 11,000 টাকা দিতে দেখেছি। আমি কুসংস্কারাচ্ছন্ন গোড়া হিন্দু নই, ভূত প্রেত মারণ উচাটন বিশ্বাস করি না, কিন্তু রক্তমুখী নীলার অলৌকিক শক্তির ওপর আমার অটল বিশ্বাস। সে যাক, যা বলছিল। মহারাজা রমেন্দ্র সিংহের নীলাচুরি যাওয়াতে তিনি মহা হইচই বাঁধিয়ে দিলেন। তার প্রায় 25,000 টাকার মণিমুক্ত চোরে হয়ে গিয়েছিল, কিন্তু তার কাছে নীলাটা যাওয়াই সবচেয়ে মর্মান্তিক। তিনি ঘোষণা করে দিলেন যে চোর ধরা পড়ুক আর না পড়ুক, তার নীলা যে ফিরিয়ে এনে দিতে পারবে তাকে তিনি 2,000 টাকা পুরস্কার দেবেন। পুলিশ তো যথাসাধ্য চেষ্টা করেছিল, এখন আরও উঠে পড়ে লেগে গেল। পুলিশের সবচেয়ে বড় গোয়েন্দা নির্মলবাবু তদন্তের ভার গ্রহণ করলেন। নির্মলবাবুর নাম বোধহয় তুমি শোনোনি। সত্যি বিচক্ষণ লোক, তার সঙ্গে আমার সামান্য পরিচয় ছিল। এখন তিনি রিটায়ার করেছেন। যা হোক, নির্মলবাবু তদন্ত হাতে নেওয়ার 7 দিনের মধ্যেই চোর ধরা পড়ল। চোর আর কেউ নয়, এই রমানাথ নিয়োগী। তার বাড়ি খানতল্লাশি করে সমস্ত চোরাইমাল বেরুলো, কেবল সেই রক্তমুখী নীলাটা পাওয়া গেল না। তারপর যথাসময়ে বিচার শেষ হয়ে রমানাথ 12 বছরের জন্য জেলে গেল, কিন্তু নীলাটা পাওয়া গেল না। রমানাথ কোনো স্বীকারোক্তিও করল না, শেষ পর্যন্ত মুখ টিপে রইল। ওদিকে মহারাজা রমেন্দ্র সিং পুলিশের পেছনে লেগেই রইলেন। পুরস্কারের লোভে পুলিশও অনুসন্ধান চালিয়ে চলল। রমানাথ জেলে যাওয়ার মাস 3 পরে নির্মলবাবু খবর পেলেন যে নীলাটা রমানাথের কাছেই আছে। কয়েকজন কয়েদি নাকি দেখেছে। জেলে পুলিশের গুপ্তচর কয়েদির ছদ্মবেশে থাকতো তা জানো, তারাই খবরটা দিয়েছে। খবর পেয়ে নির্মলবাবু হঠাৎ একদিন রমানাথের সেলে গিয়ে খানতল্লাশি করলেন, কিন্তু কিছুই পাওয়া গেল না। রমানাথ তখন আলিপুর জেলে ছিল। কোথায় যে নীলাটা সরিয়ে ফেললো কেউ খুঁজে বার করতে পারল না। সেই থেকে নীলাটা একেবারে লোপাট হয়ে গেছে। পুলিশ অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছে। ব্যোমকেশ কিয়ৎক্ষণ চুপ করিয়া বসিয়া রইল। তারপর কতকটা যেন নিজের মনেই বলিল, মন্দ প্রবলেম নয়। এলাচের মতো একটা নীল রঙের পাথর, একজন জেলের কয়েদি সেটা কোথায় লুকিয়ে রাখলো। কেসটা যদি আমার হাতে আসতো, চেষ্টা করে দেখতুম। 2,000 টাকা পুরস্কারও ছিল। ব্যোমকেশের অর্ধস্বর্গোক্তি ব্যাহত করিয়া সিঁড়ির ওপর পদশব্দ শোনা গেল। আমি সোজা হয়ে উঠিয়া বসিয়া বলিলাম, লোক আসছে ব্যোমকেশ, বোধহয় মক্কেল। ব্যোমকেশ কান পাতিয়া শুনিয়া বলিল, বুড়ো লোক, দামি জুতো, এই বর্ষাতেও মচমচ করছে না, সম্ভবত মোটর গাড়িতে ঘুরে বেড়ান, সুতরাং বুড়ো মানুষ, একটু খুঁড়িয়ে চলেন। হঠাৎ উত্তেজিত স্বরে বলিয়া উঠিল, অজিতটাও কি সম্ভব? জানলা দিয়ে গলা বাড়িয়ে দেখতো প্রকাণ্ড একখানা রোলস রয়েস সামনে দাঁড়িয়ে আছে কিনা। আছে, ঠিক ধরেছি তাহলে। কি আশ্চর্য যোগাযোগ অজিত! যার কথা হচ্ছিল সেই মহারাজা রমেন্দ্র সিং আসছেন। কেন আসছেন জানো? আমি সহৎসায় বলিলাম, জানি, খবরের কাগজে পড়েছি। তার সেক্রেটারি হরিপদ রক্ষিত সম্প্রতি খুন হয়েছে, সে বিষয়ে হয়তো। দ্বারে টোকা পড়ল। দ্বার খুলিয়া ব্যোমকেশ আসুন মহারাজ বলিয়া যে লোকটিকে সম্ভ্রমে আহ্বান করিল, সাময়িক কাগজপত্রে তাহার অনেক ছবিয়া দেখিয়া থাকিলেও আসল মানুষটিকে এই প্রথম চাক্ষুষ করিলাম।
সঙ্গে লোকলস্কর নাই। অত্যন্ত সাদাসিধা ধরনের মানুষ। ঈষৎ রুগ্ন ক্ষীণ চেহারা, পায়ের একটু দোষ থাকাতে একটু খোঁড়াইয়া চলেন। বয়স বোধ করি 60 পার হইয়া গিয়াছে, কিন্তু বার্ধক্যের লোলচম্র তাহার মুখখানিকে কুৎসিত করতে পারে নাই, বরং একটি স্নিগ্ধ প্রসন্নতা মুখের জরাজনিত বিকারকে মোহমান্বিত করিয়া তুলিয়াছে। মহারাজ একটু হাসিয়া ব্যোমকেশের মুখের পানে চাহিলেন। তাহার দৃষ্টিতে ঈষৎ বিস্ময়ও প্রকাশ পাইল। বলিলেন, আপনার ভাব দেখে মনে হচ্ছে আপনি আমার প্রতীক্ষা করছিলেন। আমি আসব সেটা কি আগে থাকতে অনুমান করে রেখেছিলেন নাকি? ব্যোমকেশও হাসিল। এত বড় সৌভাগ্য আমি কল্পনা করতে পারিনি, কিন্তু আপনার সেক্রেটারির মৃত্যু কোনো কিনারাই যখন পুলিশ করতে পারল না, তখন আশা হয়েছিল হয়তো মহারাজা স্মরণ করবেন। কিন্তু আসুন, আগে বসুন। মহারাজা চেয়ারে উপবেশন করিয়া ধীরে ধীরে বলিলেন, হ্যাঁ, আজ 5 দিন হয়ে গেল। পুলিশ তো কিছুই করতে পারল না। তাই ভাবলুম যদি আপনি কিছু করতে পারেন। হরিপদর ওপর আমার একটা মায়া জন্মে গিয়েছিল। তাছাড়া তার মৃত্যুর ধরনটাও এমন ভয়ঙ্কর। মহারাজা একটু থামিলেন। অবশ্য সে সাধু লোক ছিল না, কিন্তু আপনারা তো জানেন ওই রকম লোককে সৎপথে আনবার চেষ্টা করা আমার একটা খেয়াল। আর সব দিক দেখতে গেলে হরিপদ নেহাত মন্দ লোক ছিল না, কাজকর্ম খুব ভালোই করত। আর কৃতজ্ঞতাও যে তার অন্তরে ছিল, সে প্রমাণও আমি অনেকবার পেয়েছি। ব্যোমকেশ বলিল, মাপ করবেন, হরিপদ সাধুলোক ছিলেন না এ খবর তো জানতুম না। তিনি কি কোনো দুষ্কার্য করেছিলেন? মহারাজ বলিলেন, সাধারণে যাকে দাগী আসামি বলে সে ছিল তাই। অনেকবার জেল খেটেছিল। শেষবার জেল থেকে বেরিয়ে যখন আমার কাছে। ব্যোমকেশ বলিল, দয়া করে সব কথা বলুন। খবরের কাগজে বিবরণ পড়েছি বটে, কিন্তু তা এত অসম্পূর্ণ যে কিছুই ধারণা করা যায় না। আপনি মনে করুন আমি কিছুই জানি না। সব কথা আপনার মুখে স্পষ্টভাবে শুনলে ব্যাপারটা বোঝবার সুবিধে হবে। মহারাজ বলিলেন, বেশ, তাই বলছি। তারপর গলাটা ঝাড়িয়া লইয়া আস্তে আস্তে বলিতে আরম্ভ করিলেন। আন্দাজ 6 মাস কথা হবে। ফাল্গুন মাসের মাঝামাঝি হরিপদ প্রথম আমার সঙ্গে দেখা করতে এলো। আগের দিন জেল থেকে বেরিয়েছে। আমার কাছে কোনো কথাই গোপন করল না। বলল, আমি যদি তাকে সৎপথে চলবার একটা সুযোগ দিই, তাহলে সে আর বিপথে যাবে না। তাকে দেখে তার কথা শুনে দয়া হলো। বয়স বেশি নয়, 40-এর নিচেই, কিন্তু এরই মধ্যে বারচারিক জেল খেটেছে। শেষবারে চুরি, জালিয়াতি নামে ভাঁড়িয়ে পরের দস্তখতে টাকা নেওয়া ইত্যাদি কয়েকটা গুরুতর অপরাধে লম্বা ময়াত খেটেছে। দেখলুম অনুতাপও রয়েছে। জিজ্ঞাসা করলুম, কি কাজ করতে পারো? বলল, লেখাপড়া বেশি শেখবার অবকাশ পাইনি। 19 বছর থেকে ক্রমাগত জেলই খাটছি। তবু নিজের চেষ্টায় শর্ট হ্যান্ড টাইপিং শিখেছি। যদি দয়া করে আপনি নিজের কাছে রাখেন, প্রাণ দিয়ে আপনার কাজ করব। হরিপদকে প্রথম দেখেই তার ওপর আমার একটা মায়া জন্মেছিল। কি জানি কেন ওই জাতীয় লোকের আবেদন আমি অবহেলা করতে পারি না। তাই যদিও আমার শর্ট হ্যান্ড টাইপিস্টের দরকার ছিল না, তবু 50 টাকা মাইনে দিয়ে তাকে নিজের কাছে রাখলুম। তার আত্মীয় স্বজন কেউ ছিল না, কাজেই একখানা ছোট বাসা ভাড়া করে সে থাকতে লাগলো। কিছুদিনের মধ্যেই দেখলুম লোকটা অসাধারণ কর্মপটু আর বুদ্ধিমান। যে কাজ তার নিজের নয়, তাও এমন সুচারুভাবে করে রাখে যে কারুর কিচ্ছু বলবার থাকে না। এমনকি ভবিষ্যতে আমার কি দরকার হবে তা আগে থাকতে আন্দাজ করে তৈরি করে রাখে। মাস 2 যেতে না যেতেই সে আমার কাছে একেবারে অপরিহার্য হয়ে উঠল। হরিপদ না হলে কোনো কাজই চলে না। এই সময় আমার প্রাচীন সেক্রেটারি অবিনাশবাবু মারা গেলেন। আমি তার জায়গায় হরিপদকে নিযুক্ত করলাম। এই নিয়ে আমলাদের মধ্যে
একটু মন কষাকষিও হয়েছিল, কিন্তু আমি সেসব গ্রাহ্য করিনি। সবচেয়ে উপযুক্ত লোক বুঝেই হরিপদকে সেক্রেটারির পদ দিয়েছিল। তারপর গত 4 মাস হরিপদ খুব দক্ষতার সঙ্গেই সেক্রেটারির কাজ করে এসেছে। কখনো কোনো ত্রুটি হয়নি। নিম্নতম কর্মচারীরও মাঝে মাঝে আমার কাছে নালিশ করত, কিন্তু সেসব বাজে নালিশ। হরিপদর নামে কলঙ্ক পড়েছিল বটে, জেলের দাগ সহজে মোচে না, কিন্তু শেষ পর্যন্ত তার চরিত্র যে একেবারে বদলে গিয়েছিল তাতে সন্দেহ নেই। সে যা হোক, হঠাৎ গত মঙ্গলবারে যে ব্যাপার ঘটল তা একেবারে অভাবনীয়। খবরের কাগজে অল্প বিস্তর বিবরণ আপনারা পড়েছেন, তাতে যোগ করবার আমার বিশেষ কিছুই নেই। সকালবেলায় খবর পেলুম হরিপদ খুন হয়েছে। পুলিশে খবর পাঠিয়ে নিজে গেলুম তার বাসায়। দেখলুম শোবার ঘরে মেঝে এসে মরে পড়ে আছে, রক্ত চারিদিক ভেসে যাচ্ছে। হত্যাকারী তার গলাটা এমন ভয়ঙ্করভাবে কেটেছে যে ভাবতেও আতঙ্ক হয়। গলার নলি কেটে চিরে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, কিন্তু এমন পাশবিক নৃশংসতা কখনো দেখেছেন বলে বোধ হয় না। এই পর্যন্ত বলিয়া মহারাজা যেন সেই ভয়ঙ্কর দৃশ্যটা পুনরায় প্রত্যক্ষ করিয়া শিহরিয়া চক্ষু মুদিলেন। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, তার দেহে আর কোথাও আঘাত ছিল না? মহারাজা বলিলেন, ছিল। তার বুকে ছুরির একটা আঘাত ছিল। ডাক্তার বললেন ওই আঘাতই মৃত্যুর কারণ। গলার আঘাতগুলো তার পরের, অর্থাৎ হত্যাকারী প্রথমে তার বুকে ছুরি মেরে মর্মান্তিক আহত করে, তারপর তার গলা ওইভাবে ছিন্ন ভিন্ন করেছে। কি ভয়ঙ্কর নিষ্ঠুরতা ভাবুন তো। আমি শুধু ভাবি কি উন্মত্ত আক্রোশের বশে মানুষ তার মনুষ্যত্ব বিসর্জন দিয়ে এমন হিংস্র জন্তুতে পরিণত হয়। কিছুক্ষণ আর কোনো কথা হইল না। মহারাজা বোধ করি মনুষ্য নামক অদ্ভুত জীবের অমানুষিক দুষ্কৃতি করিবার অফুরন্ত শক্তির কথাই ভাবিতে লাগিলেন। ব্যোমকেশ ঘাড় হেঁট করিয়া চিন্তামগ্ন হইয়া থাকিল। সহসা ব্যোমকেশের অর্ধমুদিত চোখের দিকে আমার নজর পড়িল। সঙ্গে সঙ্গে আমিও উত্তেজিত হইয়া উঠিলাম। সেই দৃষ্টি বহুবার দেখেছি, ভুল হইবার নয়। ব্যোমকেশ কোথাও একটি সূত্র পাইয়াছে। মহারাজা অবশেষে মৌন ভঙ্গ করিয়া বলিলেন, আমি যা জানি আপনাকে বললুম। এখন আমার ইচ্ছে পুলিশ যা পারে করুক, সেই সঙ্গে আপনিও আপনার পক্ষ থেকে চেষ্টা করুন। এত বড় নৃশংস হত্যাকারী যদি ধরা না পড়ে তাহলে সমাজের পক্ষে বিশেষ আশঙ্কার কথা। আপনার কিছু আপত্তি নেই তো? ব্যোমকেশ বলিল, কিছু না। পুলিশের সঙ্গে আমার ঝগড়া নেই, বরঞ্চ বিশেষ প্রণয় আছে। আপত্তি কিসের? আচ্ছা, হরিপদ শেষবার কবছর জেল খেটেছিল আপনি কি জানেন? মহারাজা বলিলেন, হরিপদের মুখেই শুনেছিল। আইনে কয়েক ধারা মিলিয়ে তার 14 বছর জেল হইয়াছিল, কিন্তু জেলে শান্তশিষ্টভাবে থাকলে কিছু সাজা মাফ হয়ে থাকে, তাই তাকে 11 বছরের বেশি খাটতে হয়নি। ব্যোমকেশ প্রফুল্ল স্বরে বলিল, বেশ, চমৎকার। হরিপদের সম্বন্ধে আপনি আর কিছু বলতে পারেন না? মহারাজ বলিলেন, আপনি ঠিক কোন ধরনের কথা জানতে চায় বলুন, দেখি যদি কিছু করতে পারি। ব্যোমকেশ বলিল, মৃত্যুর 2-4 দিন আগে তার আচার ব্যবহারে এমন কিছু লক্ষ্য করেছিলেন কি যা ঠিক স্বাভাবিক নয়? মহারাজা বলিলেন, হ্যাঁ, লক্ষ্য করেছিল। মৃত্যুর 2-4 দিন আগে একদিন সকালবেলা হরিপদ আমার সাথে বসে কাজ করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার ভাব দেখে আমার মনে হয়েছিল যে কোনো কারণে সে ভারী ভয় পেয়েছে। সে সময় আর কেউ আপনার কাছে ছিল না? মহারাজা একটু ভাবিয়া বলিলেন, সে সময় কতগুলো ভিক্ষার্থীর আবেদন আমি দেখছিলুম। যতদূর মনে পড়ে একজন ভিক্ষার্থী তখন সেখানে উপস্থিত ছিল। তার সামনেই হরিপদ অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ। একটু নীরব থাকিয়া ব্যোমকেশ বলিল, যাক, আর কিছু? অন্য সময়ের কোনো বিশেষ ঘটনা স্মরণ করতে পারেন না?
মহারাজা প্রায় 5 মিনিট গালে হাত দিয়ে বসিয়া চিন্তা করিলেন। তারপর বলিলেন, একটা সামান্য কথা মনে পড়ছে, নিতান্তই অবান্তর ঘটনা, তবুও বলছি, আপনার যদি সাহায্য হয়। আপনি বোধহয় জানেন না, কয়েক বছর আগে আমার বাড়ি থেকে একটা দামি নীলা চুরি যায়। জানি বই কি। জানেন? তাহলে এও নিশ্চয়ই জানেন যে সেই নীলাটা ফিরে পাওয়ার জন্য আমি 2000 টাকা পুরস্কার ঘোষণা করেছিল। তাও জানি। তবে এই ঘোষণা এখনো বলবৎ আছে কিনা জানি না। মহারাজা বললেন, ঠিক এই প্রশ্নই হরিপদ করেছিল। সে আপনার টাইপিস্ট হিসাবে সবেমাত্র কাজে ঢুকেছে। একদিন হঠাৎ জিজ্ঞাসা করলে, মহারাজা, আপনার যে নীলাটা চুরি গিয়েছিল সেটা এখন ফিরে পেলে কি আপনি 2000 টাকা পুরস্কার দেবেন? তার প্রশ্নে কিছু আশ্চর্য হয়েছিলাম, কারণ এতদিন পরে নীলা ফিরে পাওয়ার আর কোনো আশাই ছিল না। পুলিশ আগেই হাল ছেড়ে দিয়েছিল। আপনি হরিপদর প্রশ্নের কি উত্তর দিয়েছিলেন? বলেছিলাম, যদি নীলা ফিরে পাই নিশ্চয়ই দেব। ব্যোমকেশ তড়াক করিয়া উঠিয়া বলিল, মহারাজা, আমি যদি আজ এই প্রশ্ন করি তাহলে কি সেই উত্তরই দেবেন? মহারাজা কিছুক্ষণ অবাক হইয়া তাকাইয়া থাকিয়া বলিলেন, হ্যাঁ, নিশ্চয়। ব্যোমকেশ আবার বসিয়া পড়িয়া বলিল, আপনি হরিপদর হত্যাকারীর নাম জানতে চান? মহারাজার হতবুদ্ধি ভাব আরো বর্ধিত হইল। তিনি বলিলেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি হরিপদর হত্যাকারীর নাম জানেন নাকি? জানি, তবে তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা আমার কাজ নয়, সে কাজ পুলিশ করুক। আমি শুধু তার নাম বলে দেব। তারপর তার বাড়ি তল্লাশ করে প্রমাণ করা বোধহয় শক্ত হবে না। অভিভূত কণ্ঠে মহারাজ বললেন, কিন্তু এই যে ভেলকিবাজির মতো মনে হচ্ছে। সত্যিই আপনি তার নাম জানেন? কি করে জানলেন? আপাতত অনুমান মাত্র, তবে অনুমান মিথ্যে হবে না। সেই হত্যাকারীর নাম হচ্ছে রমানাথ নিয়োগী। রমানাথ নিয়োগী? কিন্তু নামটা যেন পরিচিত মনে হচ্ছে। হবারও তো কথা। বছর 10 আগে ইনিই আপনার নীলা চুরি করে জেলে গিয়েছিলেন। সম্প্রতি জেল থেকে বেরিয়েছেন। মনে পড়েছে? কিন্তু হরিপদকে খুন করবে কেন? হরিপদর সঙ্গে তার কি সম্বন্ধ? সম্বন্ধ আছে। পুরনো কয়েকটা নথি ঘাঁটলেই সেটা বেরোবে। আর হয়তো নীলাটাও ফিরে পেতে পারেন। আমি ইতিমধ্যে সব ব্যবস্থা করে রাখব। হতভম্ব মহারাজাকে বিদায় দিয়ে ব্যোমকেশ নিজেও বাহির হইবার জন্য প্রস্তুত হইতে লাগিল। জিজ্ঞাসা করলাম, এত বেলায় তুমি আবার কোথায় চললে? সে বলিল, বেরোতে হবে। জেলের কিছু পুরনো কাগজপত্র দেখা দরকার। তাছাড়া অন্য কাজও আছে। কার্যটা হচ্ছে, প্রথমত রমানাথ নিয়োগীর ঠিকানা বার করা, এবং দ্বিতীয়ত তাকে গ্রেপ্তার করে তার বাসা খানাতল্লাশ করা। কিন্তু খানাতল্লাশে বিশেষ ফল হলো না। অবশ্য রমানাথের ঘরের থেকে একটা ভীষণাকৃতি ছোড়া বেরিয়েছে। তাতে মানুষের রক্ত পাওয়া যায় কিনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, কিন্তু সে জিনিস পাবো আশা করেছিলুম, তা পেলুম না। লোকটার লুকিয়ে রাখার ক্ষমতা অসামান্য। কি জিনিস? মহারাজার নীলাটা। মহারাজকে সমাদর করিয়া বসাইতে না বসাইতে আরো কয়েকজনের পদশব্দ শোনা গেল। পরক্ষণে বিধুবাবু ও তার 2 জন সাব ইন্সপেক্টরের সঙ্গে রমানাথ প্রবেশ করিল। রমানাথের চেহারায় এমন কোনো বিশেষত্ব নেই। ইনি যে একজন সাংঘাতিক ব্যক্তি সে সন্দেহ কাহারও মনে উদয় হয় না। ব্যোমকেশ অঙ্গুলি নির্দেশে তাকে দেখাইয়া বলিল, মহারাজা, লোকটিকে চিনতে পারেন কি? মহারাজ বললেন, হ্যাঁ, এখন চিনতে পারছি। এই লোকটাই সেদিন ভিক্ষে চাইতে গিয়েছিল। বেশ, এখন তাহলে আপনারা সকলে আসন গ্রহণ করুন। বিধুবাবু মহারাজার সঙ্গে নিশ্চয় পরিচয় আছে। আসুন, আপনি মহারাজের পাশে বসুন। রমানাথ, তুমি এইখানে বসো, বলিয়া ব্যোমকেশ রমানাথকে টেবিলের ধারে একটি চেয়ার দেখিয়ে দিল। রমানাথ বাং নিষ্পত্তি না করিয়া উপবেশন করিল। 2 জন সাব ইন্সপেক্টর তাহার দুপাশে বসিলেন।
বিধুবাবু অভ্রভেদী গাম্ভীর্য অবলম্বন করিয়া কটমট করিয়া চারিদিকে তাকাইতে লাগিলেন। এ সম্পূর্ণ আইন বহির্গত ব্যাপার ঘটিতে দিয়া তিনি যে ভিতরে অতিশয় অস্বস্তি বোধ করিতেছে তাহা তার ভাবভঙ্গিতে প্রকাশ পাইতে লাগিল। সকলে উপবিষ্ট হইলে ব্যোমকেশ টেবিলের সম্মুখে বসিল। বলিল, আজ আমি আপনাদের কাছে একটা গল্প বলবো। অজিতের গল্পের মতো কাল্পনিক গল্প নয়, সত্যি ঘটনা। যতদূর সম্ভব নির্ভুলভাবেই বলবার চেষ্টা করব। যদি কোথাও ভুল হয় রমানাথ সংশোধন করে দিতে পারবে? রমানাথ ছাড়া আর একজন এই কাহিনী জানত, কিন্তু সে আজ বেঁচে নেই। এইটুকু ভূমিকা করিয়া ব্যোমকেশ তাহার গল্প আরম্ভ করিল। রমানাথের মুখ নির্বিকার হইয়া রইল। রমানাথ জেলে যাওয়ার পর থেকেই গল্প আরম্ভ করছি। রমানাথ জেলে গেল, কিন্তু মহারাজার নীলাটা সে কাজ ছাড়া করল না, সঙ্গে নিয়ে গেল। কি কৌশলে সকলের সতর্ক দৃষ্টি এড়িয়ে নিয়ে গেল তা আমি জানি না, জানবার চেষ্টাও করিনি। রমানাথ ইচ্ছে করলে বলতে পারে। পলকের জন্য রমানাথ ব্যোমকেশের মুখের দিকে চোখ তুলিয়া আবার নিবিষ্ট মনে টেবিলে দাগ কাটিতে লাগিল। ব্যোমকেশ বলিতে লাগিল, রমানাথ অনেক ভালো ভালো দামি জহরত চুরি করেছিল, কিন্তু তার মধ্যে থেকে কেবল মহারাজের রক্তমুখী নীলাটাই যেন কেন সঙ্গে রেখেছিল তা অনুমান করা দুষ্কর। সম্ভবত পাথরটার একটা সম্মোহিনী শক্তি ছিল। জিনিসটা দেখতেও চমৎকার। গাঢ় নীল রঙের একটা হিরে, তার ভেতর থেকে রক্তের মতো লাল রং ফুটে বেরোচ্ছে। রমানাথ সেটাকে সঙ্গে নেবার লোভ সামলাতে পারেনি। পাথরটা খুব পয়মন্ত, একথাও সম্ভবত রমানাথ শুনেছিল। দুর্নিয়তি যখন মানুষের সঙ্গ নেয় তখন মানুষ তাকে বন্ধু বলেই ভুল করে। যা হোক, রমানাথ আলিপুর জেলে রইল। কিছুদিন পরে পুলিশ জানতে পারল যে নীলাটা তারই কাছে আছে। যথাসময়ে রমানাথের সেল খানতল্লাশ করা হলো। রমানাথের সেলে আর কয়েকজন কয়েদি ছিল, তাকেও চার্জ করা হলো, কিন্তু নীলা পাওয়া গেল না। কোথায় গেল নীলাটা? রমানাথের সেলে যে দ্বিতীয় কয়েদি ছিল তার নাম হরিপদ রক্ষিত। হরিপদ পুরনো ঘাগি আসামি, ছেলেবেলা থেকে জেল খেটেছে। তার অনেক গুণ ছিল, যারা নিজেদের গলার মধ্যে পকেট তৈরি করে রাখে। ব্যাপারটা শুনতে খুবই আশ্চর্য, কিন্তু মিথ্যে নয়। কয়েদিরা টাকা কড়ি জেলে নিয়ে যেতে পারে না, অথচ তাদের মধ্যে বেশিরভাগই নেশাখোর। তাই ওয়ার্ডারদের ঘুষ দিয়ে বাইরে থেকে মাদকদ্রব্য আনবার জন্য টাকার দরকার হয়। গলায় পকেট তৈরি করবার ফন্দি এই প্রয়োজন থেকেই উৎপন্ন হয়েছে। যারা কাঁচা বয়স থেকে জেলে আছে তাদের মধ্যে এই জিনিসটা বেশি দেখা যায়। প্রবীণ পুলিশ কর্মচারী মাত্রই এই সব কথা জানেন। হরিপদ ছেলেবেলা থেকেই জেল খাটছে। সে নিজের গলায় পকেট তৈরি করেছিল। রমানাথের যখন তার সেলে গিয়ে রইল তখন দুজনের মধ্যে বেশ ভাব হয়ে গেল। ক্রমে হরিপদর পকেটের কথা রমানাথ জানতে পারল। তারপর একদিন পুলিশ জেলে হানা দিল। জেলের মধ্যে নীলার লুকাবার জায়গা নেই। রমানাথ নীলাটা হরিপদকে দিয়ে বলল, তুমি এখন গলার মধ্যে নীলাটাকে লুকিয়ে রাখো। হরিপদকে সে নীলাটা আগেই দেখিয়েছিল এবং হরিপদরও সেটার উপর দারুণ লোভ জন্মেছিল। সে নীলাটা নিয়েই টপ করে গিলে ফেলল। তার কণ্ঠনালীর মধ্যে নীলাটা গিয়ে রইল। বলা বাহুল্য, পুলিশ এসে যখন খানতল্লাশ করলো তখন কিছু পেল না। এই ঘটনার পরদিনই হরিপদ হঠাৎ অন্য জেলে চালান হয়ে গেল। জেলের রেকর্ডে তার উল্লেখ আছে। হরিপদর ভারী সুবিধে হলো। সে বিশ্বাসঘাতকতা করলে যাওয়ার আগে নীলাটা রমানাথকে ফিরিয়ে দিয়ে গেল না। রমানাথ কিছু বলতেও পারল না। চোরের মায়ের কান্না কেউ শুনতে পায় না। সে মন গুমড়ে রয়ে গেল। মনে মনে তখন থেকেই বোধ করি ভীষণ প্রতিহিংসার সংকল্প আঁটতে লাগলো। ব্যোমকেশ বলিয়া চলিল। তারপর একে একে 10টি বছর কেটে গেল। 6 মাস আগে হরিপদ জেল থেকে মুক্তি পেল। মুক্তি পেয়েই মহারাজের কাছে এলো। তার ইচ্ছে ছিল মহারাজার সঙ্গে পরিচিত হয়ে ক্রমে নীলাটাকে তাকে ফেরত দেবে। বিনামূল্যে নয়, 2000 টাকা পুরস্কারের কথা সে জানত।
এ নীলা অন্যত্র বিক্রি করতে গেলে ধরা পড়ে যেতে হবে, তাই সে চেষ্টা করেও করল না। কিন্তু প্রথম থেকে মহারাজা তার প্রতি এমন সদয় ব্যবহার করলেন যে ভারী লজ্জায় পড়ে গেল সে। তবু সে একবার নীলার কথা মহারাজের কাছে তুলেছিল, কিন্তু শেষ পর্যন্ত নীলার বদলে মহারাজের কাছ থেকে টাকা আদায় করতে তার বিবেকে বেঁধে গেল। মহারাজের দয়ার গুণে হরিপদর মতো লোকেরও মনে যে কৃতজ্ঞতার সঞ্চার হয়েছিল, এটা বড় কম কথা নয়। ক্রমে হরিপদর দিন ঘনিয়ে আসতে লাগলো। 10 দিন আগে রমানাথ জেল থেকে মুক্তি পেয়ে বেরোলো। রমানাথ জানতো হরিপদ কোথায় কাজ করে, কিন্তু দৈবের খেলা এমন যে 4 দিন যেতে না যেতেই মহারাজার বাড়িতে রমানাথ তার দেখা পেয়ে গেল। রমানাথকে দেখার সঙ্গে সঙ্গে হরিপদর অসুস্থ হয়ে পড়েছিল। হঠাৎ অসুস্থ হয়ে পড়বার আরও কোনো কারণ ছিল না। যে প্রতিহিংসার আগুন 10 বছর ধরে রমানাথের বুকে ধিকি ধিকি জ্বলছিল, তা একেবারে দুর্বার হয়ে উঠল। হরিপদর সন্ধান সে সহজেই বার করল। তারপর সেদিন রাত্রে গিয়ে এ পর্যন্ত ব্যোমকেশ সকলের দিকে ফিরিয়ে গল্প বলিতেছিল। এখন বিদ্যুতের মতো রমানাথের দিকে ফিরিল। রমানাথও মন্ত্রমুগ্ধ সর্পের মতো নিষ্পলক চক্ষে ব্যোমকেশের পানে তাকিয়াছিল। ব্যোমকেশ তাহার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া চাপা তীব্র স্বরে বলল, রমানাথ, সে রাত্রে হরিপদর গলা ছিঁড়ে তার কণ্ঠনালীর ভিতর থেকে তুমি নীলা বার করে নিয়েছিলে। সে নীলা কোথায়? রমানাথ ব্যোমকেশের চক্ষু হইতে সরাইতে পারিল না। সে একবার জিহা তার অধর লেহন করিল, একবার চেয়ার ছাড়িয়া উঠিয়া দাঁড়াইবার চেষ্টা করিল, তারপর যেন ব্যোমকেশের সম্মোহন দৃষ্টি নাগপাশ হইতে মুক্ত করিয়া লইয়া বিকৃত কণ্ঠে বলিয়া উঠিল, আমি জানি না, হরিপদকে আমি খুন করিনি। হরিপদ কার নাম আমি জানি না। নীলা আমার কাছে নেই বলিয়া আরক্ত বিদ্রোহী চক্ষে চাহিয়া সে দুহাত বুকের উপর চাপিয়া ধরিল। ব্যোমকেশের কণ্ঠস্বরে একটা ভয়ঙ্কর দৈববাণীর সুর ঘনাইয়া আসিল। সে রমানাথের দিকে ঈশ্বর ঝুঁকিয়া পূর্ববৎ তীব্র অনুচ্চ স্বরে বলিল, রমানাথ, তুমি জানো না কি ভয়ানক অভিশপ্ত এই রক্তমুখী নীলা, তাই ওর মোহ কাটাতে পারছো না? ভেবে দেখো, যতদিন তুমি ও নীলা চুরি করেছিলে ততদিন তোমাকে কেউ ধরতে পারেনি। নীলা চুরি না করেই তুমি জেলে গেলে। তারপর হরিপদর পরিণামটা একবার ভেবে দেখো। সে গলার মধ্যে নীলা লুকিয়ে রেখেছিল। তার গলার কি অবস্থা হয়েছিল তা তোমার চেয়ে আর বেশি কেউ জানে না। এখন যদি নিজের ইষ্ট চাও, ওই সর্বনাশা নীলা ফেরত দাও। নীলা ও কেউটে সাপের বিষ। যদি হাতে নীলা পড়ো, তোমার হাতে হাতকড়া পড়বে। যদি গলায় পড়ো, ওই নীলা ফাঁসির দড়ি হয়ে তোমার গলায় চেপে ধরবে। অব্যক্ত একটা শব্দ করিয়া রমানাথ উঠিয়া দাঁড়াইল। তাহার মনের ভিতর কিরূপ প্রবল আবেগের সৃষ্টি হইয়াছিল তাহা আমারও সম্যক বুঝিতে পারি নাই। পাগলের মতো সে একবার চারিদিকে তাকাইল, তারপর নিজের কোটের চামড়ার বোতামটা সজোরে ছিঁড়িয়া দূরে ফেলিয়া দিয়া চিৎকার করিয়া উঠিল। ব্যোমকেশ কপাল হইতে ঘাম মুছিল। দেখিলাম তাহার হাত কাঁপিতেছে। ইচ্ছাশক্তির যুদ্ধে সে জয়ী হইয়াছে বটে, কিন্তু অবলীলাক্রমে নয়। রমানাথের নিক্ষিপ্ত বোতামটি ঘরের কোণে গিয়া পড়িয়াছিল। সেটি তুলিয়া লইয়া তাহার খোলস ছাড়াইতে ছাড়াইতে ব্যোমকেশ বলিল, মহারাজ, এই নিন আপনার রক্তমুখী নীলা।